আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি একটা ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। সামনে যে আর্জেন্টিনার ম্যাচ রয়েছে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে, সেই দুটো ম্যাচকে সামনে রেখে এবং এই যে প্রাথমিক একটা স্কোয়াড ঘোষণা করেছেন, এটাকে কেন্দ্র করে অনেক অনেক আলোচনা করার সুযোগ আছে। আমি আলাদা করে ফাইনাল থার্ডে নতুন দিনে আর্জেন্টিনা বা ভবিষ্যৎ আর্জেন্টিনার এমন ৩জন প্লেয়ার সম্পর্কে আলোচনা করব যারা কিনা এই প্রাথমিক স্কোয়াডে আছেন। তবে তার আগে একটা কথা অবশ্যই বলে নেওয়া উচিত, জাস্ট র্যান্ডমলি ৩জন সম্পর্কে আলোচনা করছি, তার মানে এটা নয় যে বাকি কারো সম্পর্কে আলোচনা করা যাবে না। আমি আমার নিজের সুবিধার জন্য শুধুমাত্র এই ৩জনে ফোকাস করতে চাচ্ছি, কারণ ৩জনকে আমরা এখনও জাতীয় দলে দেখা বাকি এবং ৩জন ভবিষ্যতে যে কোনো সময় জাতীয় দলে একটা জায়গা পাবেন। শুরুটা করব অবশ্যই ক্লাউদিও অ্যাচেভেরিকে কেন্দ্র করে। এ সময় নিঃসন্দেহে বয়সভিত্তিক ফুটবল থেকে উঠে আসা কোনো একজন ফুটবলারকে, ইয়াং ট্যালেন্টেড কোনো একজন ফুটবলারকে যদি আপনি হাইলাইট করতে চান কিংবা যার সম্পর্কে শুনতে চান, নিশ্চিত করে বলতে চাই একেবারে ক্লিয়ারলি ক্লাউদিও অ্যাচেভেরির নামটাই অনেক বেশি করে আসবে। অ্যাচেভেরি সম্পর্কে, তার স্কিল সেট সম্পর্কে, তিনি আসলে আর্জেন্টিনাকে কি প্রোভাইড করতে পারবেন সেটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। একটা লম্বা সময় ধরে আমরা অ্যাচেভেরি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি। মূলত আলোচনার জায়গাটা এটাই হওয়া উচিত যে অ্যাচেভেরি কি আসলে খুব দ্রুত আর্জেন্টিনা জাতীয় দলে আসতে পারবেন, সেক্ষেত্রে আসলে কোন জায়গায় তাকে খেলানো যায়। আমার কাছে মনে হয় ক্লাউদিও অ্যাচেভেরি লিওনেল স্কালোনির নতুন দিনের বা সামনের দিনগুলোর খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হতে হলে যথেষ্ট পরিমাণ সময়ের দরকার। মূলত তিনি একজন প্লেমেকার হিসেবে লিওনেল মেসি যেহেতু আছেন, যেহেতু পাওলো দিবালা, নিকো পাজের মতো অপশন আছে, ক্লাউদিও অ্যাচেভেরির নামটা আরও অনেক পরে আসবে। তবে তিনি যে হাফ স্পেসে খেলতে পছন্দ করেন, লেফট হাফ স্পেসে, যেহেতু একটু লেফট সাইড ডমিনেটেড ফুটবলার, সেহেতু আমার কাছে মনে হয় তাকে ব্যবহার করার কিছু না কিছু সুযোগ লিওনেল স্কালোনিও খোঁজার চেষ্টা করবেন। আমি থিয়াগো আলমাদার সাথে কম্পেয়ার করছি না, তবে আলমাদা আর্জেন্টিনা জাতীয় দলে যখনই সুযোগ পেয়েছেন, যে প্লেসগুলোতে, যে পজিশনগুলোতে খেলেছেন কিংবা যে রোলটা প্লে করেছেন, ভবিষ্যতে ক্লাউদিও অ্যাচেভেরি সেটার একটা ভার্সন হতে পারেন। অনেকেই তো বলবেন একেবারে বেটার একটা ভার্সন হতে পারেন। আমি সামনের দিনগুলোতে ক্লাউদিও অ্যাচেভেরি আস্তে আস্তে আর্জেন্টিনা জাতীয় দলে চলে আসবেন, বদলি হিসেবে গেম টাইম পাবেন, এমন রকমের একটা জিনিস আশা করছি। এরপরে বোলোনা থেকে উঠে আসা অবশ্যই দুজন আর্জেন্টাইন সম্পর্কে আলোচনা করব। প্রথমত সান্তিয়াগো ক্যাস্ট্রো এবং তারপরে বেঞ্জামিন ডমিঙ্গেস। সান্তিয়াগো ক্যাস্ট্রো সম্পর্কে মাত্র কিছুদিন আগে একটা আলোচনায় বলেছিলাম যে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজের পরে তৃতীয় কোনো একজন যদি সেন্টার ফরওয়ার্ডের দরকার হয় এবং একটা স্কোয়াডে সে দরকারটা এতদিন ধরে কিন্তু নানা প্লেয়ারের মাধ্যমে লিওনেল স্কালোনি পূরণ করছিলেন। যেমন সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকগুলোতে আমরা ভ্যালেন্তিন কাস্তেয়ানোসকে সে জায়গায় দেখেছি, সেই জায়গাটাতে সান্তিয়াগো ক্যাস্ট্রো হয়তোবা সামনের দিনগুলোতে বিবেচিত হবেন, হয়তোবা এখন থেকে লিওনেল স্কালোনির প্ল্যানে ঢুকে গেলেন। বোলোনার জার্সিতে সান্তিয়াগো ক্যাস্ট্রো খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছেন এবং আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, ৩৬টা ম্যাচ খেলে ৯টা গোল, ৮টা অ্যাসিস্ট, ১৭ গোলে কন্ট্রিবিউশন রেখেছেন এবং তার চেয়েও বড় কথা, তিনি যে তার সেন্টার ফরওয়ার্ড হিসেবে একটা প্রেজেন্স দেখিয়েছেন, একটা মাল্টি স্কিল প্রোফাইলের সাথে ফিজিক্যাল ফুটবলে একটা ব্লেন্ড আছে, অর্থাৎ শারীরিকভাবেও তাকে যথেষ্ট শক্তিশালী বলে মনে হয়েছে এবং ওভারঅল ডিবক্স বা তার আশেপাশে লিঙ্ক আপও করতে পারেন এবং একটা ভালো রকমের প্রেজেন্স আছে এমন একজন ফুটবলার বা সেন্টার ফরওয়ার্ড তাকে মনে হয়। একই সঙ্গে উইংয়ের স্পেসগুলোতেও তিনি খেলতে পারেন। সামনের দিনগুলোতে সান্তিয়াগো ক্যাস্ট্রো সত্যিকার অর্থে আর্জেন্টিনা জাতীয় দলে একটা অপশন অন্তত প্রোভাইড করবেন। আপাত দৃষ্টিতে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজকে যদি রিপ্লেস করতে হয়, সেক্ষেত্রে সান্তিয়াগো ক্যাস্ট্রোর নামটাই অনেকেই একেবারে সামনে নিয়ে আসবেন এবং স্কালোনিও সেটার দিকে একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। এরপরে বেঞ্জামিন ডমিঙ্গেস সম্পর্কে আলোচনা করব। মাত্র কিছুদিন আগে একটা ভিডিওতে তার প্রোফাইল সম্পর্কে আলোচনা করেছি, তবে এখানে আর্জেন্টিনার কনটেক্সটে আসলে কোন জায়গায় খেলবেন সেখানে আলেহান্দ্রো গার্নাচোর সাথে একটা কম্প্যারিজন না চাইলেও কিন্তু চলে আসে। যদি লিওনেল স্কালোনির মনে হয় যে ম্যাচের কোনো একটা গিভেন মোমেন্টে তিনি উইং বেস্ট অ্যাটাকের দিকে যাবেন, সেক্ষেত্রে গার্নাচোর পাশাপাশি এই প্লেয়ারটা অর্থাৎ বেঞ্জামিন ডমিঙ্গেসও খুব ভালো একটা প্রোফাইল হতে পারেন। কেউ দেখলাম সর্বশেষ ভিডিওর কমেন্ট বক্সে একেবারে যৌক্তিকভাবে বলছেন যে প্লেয়ার প্রোফাইল হিসেবে স্কালোনি হয়তোবা ডমিঙ্গেসকে আরেকটু বেশি প্রেফার করতে পারেন, কারণ তার মধ্যে মিডফিল্ড সত্তাটা একটু বেশি দেখা যায়, ডিফেন্সিভ অ্যাবিলিটিও কিন্তু একটু আছে। অর্থাৎ এখানে গার্নাচোর মতো অতটা ফ্ল্যামবয়েন্টের চেয়েও আসলে ধারাবাহিক পারফরমেন্স হিসেবে অনেকে বেঞ্জামিন ডমিঙ্গেসকে এগিয়ে রাখছেন। আসলে একটু গভীরভাবে ভেবে দেখলে কিছু না কিছু যৌক্তিকতা আছে, বিশেষ করে 1 ভার্সেস 1 সিচুয়েশনে ড্রিবলিং অ্যাবিলিটি এবং প্রতিপক্ষের লাইন ব্রেক করার ক্ষেত্রে বেঞ্জামিন ডমিঙ্গেসের ওভারঅল মুভমেন্ট, তার স্কিল, বল পায়ে তার দক্ষতা এবং বল পায়ে না থাকলেও ওভারঅল একজন মিডফিল্ডার হিসেবে ডিফেন্সিভ দায়িত্ব পালন করার যে একটা অ্যাবিলিটি, সকল কিছুই তাকে পারফেক্টলি এমন একটা জায়গায় প্লেস করে যেখান থেকে স্কালোনি কোনো একটা ইন্টারন্যাশনাল ব্রেকে যদি এই প্লেয়ারটাকে নিয়ে আসেন, আমি খুব একটা অবাক হব না। যাওয়ার আগে একটা কথা বলছি, এই ইয়াংস্টার প্লেয়ারদেরকে সামনে উরুগুয়ে
উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষের ম্যাচেই আসলে স্কালোনি নামিয়ে ফেলবেন সে জিনিসটা আমি আশা করছি না, কারণ খুবই ক্রুশাল দুটো ম্যাচ। তবে পাইপলাইনে যে তিনি যে রাখবেন এবং 26 বিশ্বকাপের প্ল্যানে তারা যে থাকবেন এবং সুযোগ যে কোনো না কোনোভাবে আসবে সেটা মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।